আসসালামু আলাইকুম, আমি ডক্টর রিয়া, মেডিকেল অফিসার অফ ইন্টিগ্রেটেড মেডিকেয়ার। আজকে আমরা আলোচনা করব রিউম্যাটিক আর্থ্রাইটিস। আমাদের সাথে আছেন ডক্টর ARM জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। স্যারের কাছ থেকে আমরা আজকে রিউম্যাটিক আর্থ্রাইটিসের ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচের ট্রিটমেন্টগুলো জানবো। স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস কি? ধন্যবাদ ডক্টর মতিন। রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। আর এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম আছে সেটা যদি কোনো কারণে অটোইমিউন রিঅ্যাকশন শুরু করে, তাহলে যে সিচুয়েশনটা তৈরি হয় তো সেখান থেকে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের সূচনা হয়। এই কারণে রোগীদের জয়েন্ট গুলো ফুলে যায়, বিভিন্ন ইনফ্লামেশন হয়, জয়েন্ট গুলো মুভমেন্টের সমস্যা হয়, এই জাতীয় সমস্যাগুলো দেখা দেয়। রিউম্যাটয়েড আর্থ্রাইটিস রোগীদের সারা বিশ্বের স্ট্যাটিস্টিক্স কিরকম? রিউম্যাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টদের মধ্যে সারা ওয়ার্ল্ডে অ্যাডাল্ট পিপলের মধ্যে প্রায় 0.5 থেকে 1% অ্যাডাল্ট পিপল সাফারিং ফ্রম রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, এবং মহিলাদের ক্ষেত্রে এটা 2 to 3 টাইমস বেশি পুরুষদের তুলনায়। এবং বয়সের ক্ষেত্রে যখন আমরা দেখি সেটা 40 থেকে 60 বছর বয়সের মানুষদের মধ্যে এটা বেশি হয়, যে কোনো বয়সে এটা হতে পারে। আর কি কি কারণে রিউম্যাটিক আর্থ্রাইটিস হয়ে থাকে? আমরা ফাংশনাল মেডিসিনে সাধারণত রুট কজটাকে ফাইন্ড আউট করি। তো এখানে যে কারণগুলো আমরা দেখি সেটা হচ্ছে যদি কারোর অন্ত্রের ভারসাম্য নষ্ট হয়, উপকারী ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়ার ভারসাম্য, যেটাকে বলা হয় গাট ডিসবায়োসিস, সেখান থেকে একটা স্টার্টিং পয়েন্ট ইনফ্লামেশন। তারপরে হচ্ছে দীর্ঘস্থায়ী প্রদাহ, কোনো একটা ইনফেকশনের কারণে হতে পারে বা কোনো হেভি মেটালের কারণে হতে পারে, বা মানে কোনো একটা কারণে যদি একটা ট্রিগার করে একটা ইনফ্লামেশন, সেটা যদি অনগোয়িং অনেকদিন থাকে সেখান থেকে হতে পারে। এছাড়া বিভিন্ন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, বিভিন্ন ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টের অভাব, বিভিন্ন মাইক্রো বা ম্যাক্রোনিউট্রিয়েন্টের অভাব, এগুলোর কারণে হতে পারে। এছাড়া বিভিন্ন টক্সিন, যেমন আমাদের খাবারের মাধ্যমে বিভিন্ন টক্সিন আসে, আমাদের এনভায়রনমেন্টাল পরিবেশগত ভাবে বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন জিনিসের থেকে যে টক্সিন গুলো আসে, সেগুলো কিন্তু একটা অন্যতম কারণ এই রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হওয়ার। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে জেনেটিক একটা ফ্যাক্টর আছে, বাট এই জেনেটিক ফ্যাক্টরের সাথে এপিজেনেটিক্স, এই কথাটা বুঝতে হবে। এপিজেনেটিক্স মানে হচ্ছে সারাউন্ডিং যে বিষয়গুলো যেটা জিনকে প্রভাবিত করে, অর্থাৎ আমাদের জিনে হয়তো রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের জেনেটিক একটা প্রিডিসপোজিশন আছে, বাট যখন আমাদের এই এপিজেনেটিক্স, অর্থাৎ আমাদের লাইফস্টাইল, আমাদের রং ফুড, আমাদের গাট ডিসবায়োসিস, আমাদের ইনফ্লামেশন, হেভি মেটাল, এগুলোর উপস্থিতি থাকে, তখন তাদের এই জেনেটিক এক্সপ্রেশনটা হয়, তখন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস গুলো আরো বেশি মাত্রায় দেখা যায়। একজন মানুষ কিভাবে বুঝবে যে সে রিউম্যাটিক আর্থ্রাইটিসে আক্রান্ত হয়েছে? ধন্যবাদ ডক্টর রিয়া। আমরা এইটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো রোগ আসলে জানতে গেলে বা সেটা লক্ষণগুলো সম্পর্কে জানতে হবে, কারণ লক্ষণ যখনই আসে, শরীরে রোগ লক্ষণ আসে, তখনই তো একটা মানুষ সচেতন হয়, তারপর সে চিকিৎসকের কাছে যায়। তো রিউম্যাটয়েড আর্থ্রাইটিস সাধারণত জয়েন্টে, যেটা বলা হয়েছে জয়েন্টে এফেক্ট করে। তো জয়েন্টের মধ্যে যে আপনারা ধরেন হয়তো কবজি, হাতের আঙ্গুল, ঠিক আছে, স্মল জয়েন্ট, লার্জ জয়েন্ট, সেগুলোকে আক্রান্ত হয়ে সেটা ফুলে যায়, লাল হয়ে যায়, সেটা মুভমেন্টের সমস্যা হয়। এটা প্রাথমিকভাবে শুরু হয় এবং সেটা অনেক সময় সমানভাবে শুরু হয়, যে দুই হাত পায়ে সমানভাবে শুরু হচ্ছে। তারপর হচ্ছে স্টিফনেস। স্টিফনেস যেটা হয় সেটা হচ্ছে হাত পা শক্ত হয়ে যাচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে সকালে ঘুম থেকে উঠলে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা লাগতেছে বিছানা থেকে আপনাকে স্বাভাবিক কাজকর্ম শুরু করতে। তো এটাকে বলা হয় মর্নিং স্টিফনেস। তো মর্নিং স্টিফনেস কমনলি পাওয়া যায়। আর জয়েন্ট গুলো সিমেট্রিক্যাল, যেটা বললাম যে সমান তালে আগাবে। ডান হাত দুই হাতের একই রকম ভাবে শুরু হয়, পায়ে একই রকম ভাবে শুরু হয়, ছোট জয়েন্ট, বড় জয়েন্ট, সবগুলো আক্রান্ত হয়, এবং জয়েন্টের মোবিলিটি কমে যায়, মুভমেন্ট কমে যায়, এবং স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, আড়ষ্ট ভাব দেখা দেয়। এবং এর সাথে কিছু সিস্টেমিক মানে সিমটম আসে। সিস্টেমিক মানে সারা শরীরে, যেমন হালকা হালকা জ্বর, খুবই ক্লান্তি, অবসাদ, কোনো কিছু ভালো লাগছে না, খুবই দুর্বল লাগছে, এই সিমটম গুলো আসে। এছাড়া এইটা যদি আস্তে আস্তে প্রোগ্রেস হতে থাকে, তখন রোগীদের ওজন কমে যায়। এরপর যেটা হয়, রিউম্যাটয়েড নোডুল নামে একটা প্রবলেম হয়। নোডিউল যেটা হয় সেটা হচ্ছে প্রেসার যে জায়গাগুলো আছে, যেমন আমাদের কোলের নিচে, মানে হাতের তালুতে বা পায়ের হিলে, গোড়ালিতে, এইসব জায়গায় যেখানে আমাদের প্রেসার দেই, সেসব জায়গাতে নোডিউল হয়, একটা গুটির মতো হয়, এটাকে রিউম্যাটয়েড নোডুল বলে। এছাড়া আরেকটা যেটা হয়, দীর্ঘদিন যদি ইনফ্লামেশন চলে, রোগটা যদি অনেক মানে প্রোগ্রেস করে, তাহলে জয়েন্টের বিকৃতি হয়, অর্থাৎ নখগুলো দেখা যাবে যে আঙ্গুলগুলো বাঁকা হয়ে গেছে, কোনোটা হাঁসের ঘাড়ের মতো হয়ে যাবে, অথবা মানে আঙ্গুলগুলো বিকৃত হয়ে যাবে। বিভিন্ন মেডিকেল টার্ম আছে, আমি কঠিন কথাগুলো বলছি না, মানে আঙ্গুলগুলো, হাত পা গুলো বিকৃত হয়ে যাবে, বা অনেকে বলে কাপড় চিপতে পারছে না, অনেকে বোতল থেকে মুখ খুলতে পারছে না, এইসব সিমটম গুলো তারা সে বলে। এছাড়া যখন আরো বেশি অ্যাডভান্স হতে থাকে, তখন আমাদের শরীরে আরো বড় বড় অঙ্গগুলো, যেমন ফুসফুসকে আক্রান্ত করে, চোখে আক্রান্ত করে, এছাড়া হচ্ছে আমাদের হার্টকে আক্রান্ত করে। তো এই ম্যানিফেস্টেশন গুলো সাধারণত দেখা যায়। ধন্যবাদ স্যারকে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল বিষয়গুলো জানতে পারছি স্যারের মাধ্যমে। তো স্যার, আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে, আমরা সাধারণত কি কি পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করে থাকি? ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর।
আমরা আসলে যেহেতু প্রথমে রোগীরা সিমটম যখন অ্যারাইজ করে, সিমটম নিয়ে যখন আমাদের কাছে আসে, তখন আমাদের আমরা ক্লিনিক্যাল কিছু এক্সামিনেশন করি। তার পরবর্তীতে আমাদের কিছু ল্যাব ইনভেস্টিগেশন করতে হয়। তো ল্যাব ইনভেস্টিগেশনের মধ্যে সাধারণত কমন যে টেস্টগুলো করি, রিমাটেড ট্যাক্টুর একটা টেস্ট আছে, এটা একটা অ্যান্টিবডি টেস্ট, এটা দেখি। এছাড়া হচ্ছে সিসিপি অ্যান্টিবডি, ঠিক আছে, এটা পুরো নাম হচ্ছে অ্যান্টি সাইক্লিক সিট্রুলিনেটেড পেপটাইড, এটা দেখি। তো এটা একটা বিষয়। এছাড়া হচ্ছে দেখি যে আমরা কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে যদি ডাব্লিউবিসি কাউন্টটা বেশি পাওয়া যায়, ঠিক আছে, এছাড়া আমাদের প্লাটিলেট কাউন্টটা বেশি পাওয়া যায়, কারণ ইনফ্লামেশনের প্রদাহের কারণে এই দুইটা কাউন্ট বেশি আসে। এছাড়া ইএসআর এবং সিআরপি, এই দুটাও একটা ইনফ্লামেটরি মার্কার। তো এইটাও কিন্তু ব্লাডে অনেক বেশি পাওয়া যায়, ঠিক আছে। এটা দিয়ে আমরা রোগীর বর্তমান স্ট্যাটাসটা দেখি এবং এটা প্রগনোসিসটা দেখি। এছাড়া আমাদের যদি অ্যাডভান্স অবস্থায় আসে তখন এক্স রে করি, জয়েন্ট কতটুকু ডিফর্মিটি হয়েছে, অথবা কোনো জয়েন্টে যদি পানি চলে আসে, ফুলে যায়, অনেক সময় এমআরআই করার প্রয়োজন হয়, আল্ট্রাসাউন্ড করার প্রয়োজন হয়, সেগুলো দেখা হয়। আর হচ্ছে আমাদের কিছু অ্যাসোসিয়েটেড কিছু ডিজিজ থাকে, বা এই অটোইমিউন ডিজিজের সাথে অন্যান্য অটোইমিউন ডিজিজ উপস্থিত আছে কিনা, এই জন্য আমরা এএনএ টেস্ট করি, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি দেখি, বা আমাদের মেটাবলিক কিছু টেস্ট করা হয়। তারপরে হচ্ছে পেশেন্টরা সাধারণত আমাদের কাছে আসার আগে দিয়ে তারা অনেক সময় কনভেনশনাল ট্রিটমেন্ট নেন, যেমন বিভিন্ন ব্যথার ওষুধ দীর্ঘদিন ধরে খেয়ে থাকেন, মেথোট্রেক্সেট জাতীয় ওষুধ, ডিজিজ মডিফাইং ড্রাগ যেগুলো বলে ডিএমআরডি, বা বিভিন্ন ইন্টারলিউকিন জাতীয় ওষুধ বা বায়োলজিক্স যেগুলো ব্যবহার করে, সেগুলোর কারণে তাদের লিভার এবং কিডনি কতটুকু আক্রান্ত হয়েছে সেগুলো আমরা চেক করে বের করি। তারপর হচ্ছে তাদের লিপিড প্রোফাইল বা ইনসুলিন রেজিস্টেন্স বা ব্লাড গ্লুকোজ এগুলো দেখা হয়। এবং অনেক সময় জয়েন্ট অ্যাসপিরেশন, জয়েন্ট থেকে ফ্লুইড নিয়ে দেখা হয় যে এটার সাথে ইনফেকশন ইনভলভ হয়েছে কিনা। এগুলো আসলে অনেক টেস্টই আছে। তো এই টেস্ট গুলো আমরা করি, বা সাধারণত রোগীরা করে নিয়েই আসেন, যখন বিভিন্ন রিউমাটোলজিস্টের কাছ থেকে আসেন তারা অলরেডি টেস্ট গুলো করি, ডায়াগনোসিস হয়। আর আমরা ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে আমরা আরো কিছু এক্সট্রা টেস্ট করি, যেমন আমাদের সেন্টারে আমরা দেখি যে হেভি মেটাল ডিটেকশন করি। আমাদের তার শরীরে কিছু হেভি মেটাল, যেমন মার্কারি, পারদ, লেড, তারপরে হচ্ছে বিসমাথ, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনা, এইসব হেভি মেটালও কিন্তু ইনফ্লামেশনের একটা অন্যতম কারণ, সেগুলো আমরা টেস্ট করি। আর কম্প্রিহেনসিভ স্টুল অ্যানালাইসিস করা যায়। তারপরে তার আরো উন্নত বিশ্বে ফাংশনাল মেডিসিন আরো অন্যান্য অনেক অ্যাডভান্স টেস্ট করে, যেটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল হয়নি, আমরা চেষ্টা করছি ফিউচারে অ্যাভেলেবল করার। যেমন কম্প্রিহেনসিভ স্টুল অ্যানালাইসিসের মাধ্যমে আপনার পেটের উপকারী ব্যাকটেরিয়ার চিত্রটা চলে আসে, খারাপ ব্যাকটেরিয়ার চিত্রটা চলে আসে। এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। তো এই টেস্টগুলো এছাড়া আর অন্যান্য মানে ভিটামিন প্যানেল গুলো দেখা যায়, সেগুলো দেখে আমরা পেশেন্টের ডায়াগনোসিস করি এবং ট্রিটমেন্টের জন্য তাকে রেডি করি। স্যার, আপনাকে ধন্যবাদ। আসলে প্রচলিত যে পরীক্ষা নিরীক্ষা বা পদ্ধতিগুলো আপনি আমাদের সামনে গুছিয়ে বললেন। তো স্যার, আপনার কথার মধ্যে আপনি বললেন যে ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ। তো স্যার, জানতে চাচ্ছি যে ফাংশনাল মেডিসিন কিভাবে মূল কারণ খুঁজে বের করে? ধন্যবাদ। ফাংশনাল মেডিসিন সাবজেক্টটা জন্মই হয়েছে হচ্ছে রুট কজটাকে ফাইন্ড আউট করা। হ্যাঁ, এটা কিন্তু নতুন কোনো মেডিসিন না, এটা হচ্ছে নতুন চিন্তাধারার মেডিসিন। হ্যাঁ, আমাদের যে চিন্তার পরিবর্তন করতে হবে, আমাদের সবসময় যে রুটটাকে ফাইন্ড আউট করতে হবে। রুট যখন আমরা ফাইন্ড আউট করতে পারবো, তখন আমাদের ট্রিটমেন্ট পলিসি গুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমরা যখন এই রুটটাকে ফাইন্ড আউট করে দেখি যে তার লাইফস্টাইলে পরিবর্তন দরকার, খাবারে পরিবর্তন দরকার, টক্সিন রিমুভ করা দরকার, তার নিউট্রিশনাল ঘাটতিগুলো পূর্ণ করা দরকার। তো এইসব জায়গাগুলো যখন হাত দিই, তখন যে অ্যাপ্রোচটা আমরা এই অ্যাপ্রোচে চিকিৎসা করি, সেটি ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ। তো এখানে এই রিমাট আর্থ্রাইটিস রোগীদের যেটা করতে হয়, আমাদের তার কিছু খাবারের পরিবর্তন আনতে হয়। যেমন তার ইনফ্লামেটরি ডায়েট, যেমন ডেইরি, আমরা দুধ জাতীয় প্রোডাক্ট বন্ধ রাখি, গ্লুটেন সমৃদ্ধ খাবার বন্ধ রাখি। তারপরে হচ্ছে বিভিন্ন অ্যান্টি ইনফ্লামেটরি খাবার আমরা যুক্ত করি। তারপরে হচ্ছে আমাদের কিছু উপকারী ব্যাকটেরিয়া আমরা এখানে যুক্ত করি। তারপরে বিভিন্ন ভেজিটেবল বা ফ্রুটস দিতে হয়, যেটা আমরা সাপ্লিমেন্টেশনের মাধ্যমে দিতে পারি, রিয়েল ফুডের মাধ্যমে দিতে পারি, যেটার মাধ্যমে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট প্রোভাইড করি, কারণ এখানে প্রচুর ফ্রি রেডিক্যাল তৈরি হয়, ফ্রি রেডিক্যাল ড্যামেজ হতে থাকে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দেই। তারপর হচ্ছে কিছু এলিমিনেশন করি, ডায়েট মানে ডায়েট থেকে কিছু খাবার বন্ধ করি, যেমন যেগুলো বললাম প্রসেস ফুড, জাঙ্ক ফুড, তারপরে রং তেল, বাজে তেল, হাইড্রোজেনেটেড তেল। তো এগুলো যখন অ্যাভয়েড করি, তখন রোগীরা অনেক বেটার ফিল করেন। এছাড়া আমাদের অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের গুড ব্যাকটেরিয়াকে রিস্টোর করতে হয়, সেটা খাবারের মাধ্যমে করি, সাপ্লিমেন্টেশনের মাধ্যমে করি। এছাড়া প্রদাহ কমাতে হয়, প্রদাহ কমানোর জন্য আমরা রোগী ফাস্টিং খুব ইম্পর্টেন্ট, দীর্ঘক্ষণ একটা নির্দিষ্ট সময় না খেয়ে থাকা, অটোফেজি চালু হয়। এছাড়া কিছু হার্বস এখানে হেল্প করে, যেমন টার্মারিক এখানে হেল্প করে, জিঞ্জার হেল্প করে, তারপর ফিশ অয়েল, মাছের তেল, ভিটামিন ডি এখানে খুবই কার্যকর, ভিটামিন ডি দিতে হয়। তারপর এখানে ম্যাগনেসিয়াম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ম্যাগনেসিয়াম আমরা এখানে প্রোভাইড করি। তবে ম্যাগনেসিয়ামের বিভিন্ন স্ট্রেইন আছে, বিভিন্ন প্যাটার্ন আছে, আমরা রোগী টু পেশেন্ট ভেরি করি কার জন্য কোনটা, এটা আমরা ঠিক করে নিই। আর হরমোনাল ব্যালেন্স ইমব্যালেন্স আছে কিনা, যেমন অ্যাড্রেনাল ফ্যাটিক থাকে, তাই অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে ঠিক করতে হয়, থাইরয়েড ইস্যু ঠিক করতে হয়, এই জায়গাগুলোকে আমাদের পেশেন্টের দেখতে হয়। জন্য আমরা বিভিন্ন টিস্যু মেডিসিন আছে, কিছু হার্বস আছে, এগুলো আমরা সাধারণত ন্যাচারাল কম্পোনেন্ট গুলো আমরা নেই, বিকজ ন্যাচারাল ট্রিটমেন্ট মানে নেচারের এগেনস্টে আমাদের শরীর কিন্তু প্রতিক্রিয়া দেখায় না বা সাইড ইফেক্ট হয় না। এই জন্য আমরা সবসময় চাই শরীর খাবার থেকে শরীর যেন তার ওষুধ হিসেবে খাবারটাকে বিবেচনা করে, যেটা হিপোক্রেটস আগেই বলেছিল, ফুড এজ এ মেডিসিন। আমাদের ফাংশনাল মেডিসিনে কিন্তু এটা একটা অন্যতম
একটা ট্রিটমেন্ট পলিসি, যে খাবারকে ওষুধ হিসেবে বিবেচনা করা। এছাড়া স্ট্রেস ম্যানেজমেন্ট, কারণ রোগীদের স্ট্রেস অবস্থায় থাকে, এই জন্য ইয়োগা, মেডিটেশন, কিছু ব্যায়াম, লো ইন্টেন্সিটি কিছু ব্যায়াম, সুইমিং, রানিং, জগিং, এইসব কিছু ব্যায়াম বা ইয়োগা, এই ব্যায়ামগুলো করা হয়। এছাড়া বিভিন্ন টক্সিন যেগুলো, আমাদের এনভায়রনমেন্টাল টক্সিন, কোন ধরনের খাবার খাবেন, কোন ধরনের পরিবেশ ব্যবহার করবেন, কোন ধরনের কসমেটিক ব্যবহার করবেন বা করবেন না, তো এই যে বিষয়গুলো, বা আমাদের হয়তো আমরা কেমিক্যাল ইউজ করছি, সেটা টুথপেস্টের মাধ্যমে হতে পারে, সেটা আমাদের প্রসাধনীর মাধ্যমে হতে পারে, সেই জায়গাগুলোতে আমাদেরকে আমরা পেশেন্টদেরকে অ্যাওয়ার করি এবং তাদেরকে অনেকটা টেস্টের মাধ্যমে আমরা দেখে দিই যে এই সমস্যাগুলো আপনাদের শরীরে বিদ্যমান। এই টোটাল সামগ্রিক বিবেচনা করে আমরা এটা পেশেন্টকে সার্ভিসটা দেই। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমরা যে ট্র্যাডিশনাল মেডিসিন নিয়ে থাকি সেটার সাথে আমাদের ফাংশনাল মেডিসিনের ট্রিটমেন্টের কি পার্থক্য? ফাংশনাল মেডিসিনের অ্যাপ্রোচটা তো আমি বললাম, এখানে জাস্ট খাবারটাকে ফোকাস করা হচ্ছে, লাইফস্টাইলকে ফোকাস করা হচ্ছে, সাপ্লিমেন্টেশন, ভিটামিন, এগুলোকে ফোকাস করা হচ্ছে। তো এইটা সবগুলো ন্যাচারাল সোর্স থেকে আসার কারণে রোগীদের কোনো প্রতিক্রিয়া হয় না, কোনো সাইড ইফেক্ট হয় না, বিকজ আপনার খাবার এগেনস্টে তো শরীর, রিয়েল ফুডের এগেনস্টে শরীর কিন্তু প্রতিক্রিয়া দেখায় না। কিন্তু কনভেনশনাল মেডিসিন যেটা হয় সেটা কেমিক্যাল মেডিসিন, সেটার এনএসআইডি, ঠিক আছে, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বা ডিএমআরডি, স্টেরয়েড, এগুলো কিন্তু শরীরের প্রদাহ কমায়, মানে উইথ গ্রেট এক্সপেন্স। আপনার শরীরে অনেকগুলো সাইড ইফেক্ট এখানে তৈরি হয়ে যায়, যেমন দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে কিডনির উপর চাপ পড়ে, স্টেরয়েড খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়, মেদ বাহুল্য দেখা দেয়। স্টেরয়েডের অনেক সাইড ইফেক্ট আপনারা জাস্ট গুগল করলে দেখতে পারবেন যে অনেক সমস্যাগুলো আসে। আর অন্যান্য ডিজিজ মডিফাইং ড্রাগের মধ্যে জোর করে যদি আমি ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে রাখি, তখন আবার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে রোগীর ইনফেকশনের ঝুঁকি থাকে, অন্যান্য প্রদাহ হয়। তো এই যে অ্যাপ্রোচটা নেচারের এগেনস্টে বা শরীরের ফিজিওলজির এগেনস্টে যখন আমরা যাই, তখন কিন্তু সমস্যা হয়। ফাংশনাল মেডিসিন কিন্তু সবসময় রুটটাকে চিহ্নিত করে চিকিৎসা করে, এজন্য রোগীরা খুব দ্রুত এবং নিজের হিলিং পাওয়ারটাকে জাগিয়ে তোলার মাধ্যমে তারা ট্রিটমেন্টটা পায়। স্যার, এখানে কি আমরা ফাংশনাল মেডিসিনের কোনো থেরাপি দিয়ে থাকি এসব রোগীর ক্ষেত্রে? ধন্যবাদ। ফাংশনাল মেডিসিনে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা ন্যাচারাল কিছু থেরাপি, যেমন এখানে আকুপাংচার খুব ভালো হেল্প করে, বিকজ আকুপাংচার আমরা জানি যে বডির যে ন্যাচারাল যে হরমোন, এন্ডোরফিন, এটা রিলিজ করতে সাহায্য করে। এছাড়া পেইন ম্যানেজমেন্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আকুপাংচার এখানে গ্রেট রোল প্লে করে। আমাদের অনেক পেশেন্ট আকুপাংচারে খুব ভালো ফিল করছেন। আমাদের এই লাইফস্টাইলের পাশাপাশি যখন আকুপাংচার দেওয়া হয় তখন খুব ভালো ফিল করেন। এছাড়া আরেকটা ট্রিটমেন্ট আছে, সেটা অনেক আগে থেকে চলে, সেটা হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি প্রিন্সিপালটা একটু ডিফারেন্ট, এটা সিমটম সিমিলারিটির মাধ্যমে কাজ করে। তো এইভাবে যখন ট্রিটমেন্ট করা হয় সেটাও কিন্তু অনেক পেশেন্টকে লং লাস্টিং বা দীর্ঘমেয়াদী হেল্প করে। এছাড়া আমাদের ন্যাচুরোপ্যাথিক আরো ট্রিটমেন্টের মধ্যে ওজন থেরাপি আছে, ঠিক আছে, তারপরে নিউট্রিশনাল থেরাপি আছে, সেগুলোর মাধ্যমে বা কোলন থেরাপি বা মানে যেটার মাধ্যমে গাটটা আমরা ক্লিন করি, কফি এনিমা, সেটাও আমাদের রোগীদের হেল্প করে। এতক্ষণ আপনারা দেখলেন যে ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে আমরা কিভাবে রিউম্যাটিক আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট দিয়ে থাকি। ট্রেডিশনাল মেডিসিন আমাদের শুধু রোগের ট্রিটমেন্ট দিয়ে থাকে, আর ফাংশনাল মেডিসিন আমাদের রোগের মূল কারণটা খুঁজে বের করে, যেটা আপনাকে নিরাপদ এবং খুব তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করবে। তাই রিউম্যাটিক আর্থ্রাইটিসে যারা আক্রান্ত আছেন তারা হতাশ না হয়ে আমাদের ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে আপনারা ট্রিটমেন্ট গ্রহণ করুন এবং সুস্থ হয়ে উঠুন। ধন্যবাদ।